কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরিস্থিতির চাপে সরকারের কৌশল নাকি ড্যামেজ কন্ট্রোল, এই নিয়ে বিভিন্ন আলোচনা সর্বভারতীয় ক্ষেত্রে চলেছে। কিন্তু একটা প্রশ্ন সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সবচেয়ে বেশি রাজনৈতিক লাভ কার হয়েছে, অথবা সবচেয়ে বেশি রাজনৈতিক ক্ষতি কার হয়েছে? প্রশ্ন উঠে, বিজেপির লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, বা কংগ্রেসের হয়েছে, নাকি সেই তরুণ প্রজন্ম যারা প্রথম দিন থেকে রাজপথে ছিল? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ইতিহাস এই ঘটনাকে কিভাবে মনে রাখবে। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। বিজেপির লাভ ক্ষতি, কংগ্রেসের ভূমিকা এবং ভারতীয় রাজনীতির নতুন সমীকরণ। ভারতের রাজনীতিতে একটি কথা খুব প্রচলিত, রাজনীতিতে কোনো শূন্যস্থান বেশিক্ষণ খালি থাকে না। যখনই একটি বড় রাজনৈতিক ঘটনা ঘটে তখনই শুরু হয় নতুন সমীকরণের হিসাব। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঠিক সেটাই ইঙ্গিত দেয়। কেউ এটিকে সরকারের পরাজয় বলছেন, কেউ বলছেন এটি সরকারের বিচক্ষণ সিদ্ধান্ত, আবার কেউ বলছেন এটা সময় উপযোগী না। কারণ মে মাসের দ্বিতীয় সপ্তাহে যদি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতেন তাহলে বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে যে ছবি এবং ধর্মেন্দ্র প্রধানের যে সর্বভারতীয় ক্ষেত্রে যে অবস্থান এবং তার প্রতিষ্ঠা সার্বিক ক্ষেত্রে যথেষ্ট সম্মান বৃদ্ধি পেত। আবার কেউ মনে করছেন এটি আসলে ভারতীয় গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে জনমত, আন্দোলন এবং রাজনৈতিক সিদ্ধান্ত একে অপরকে প্রভাবিত করে। কিন্তু বাস্তবে বিষয়টি কতটা সত্য? চলুন একে একে বিশ্লেষণ করে দেখি বিজেপির সবচেয়ে বড় ক্ষতি কোথায় হলো। একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? সংখ্যাগরিষ্ঠতা, ক্ষমতা, সংগঠন, এই সবগুলি কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলির থেকেও সবচেয়ে বড় একটা বিষয় রয়েছে। আপনারা সবাই জানবেন, আপনারা সবাই রাজনীতি করেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কমেন্টে অবশ্যই জানাবেন যে একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সম্পদ কি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা, অবশ্যই ক্ষমতা, অবশ্যই সংগঠন অবশ্যই রয়েছে, কিন্তু তারও উপরে সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা। 2014 সালের পর থেকে বিজেপি নিজে একে এমন একটি দল হিসাবে তুলে ধরেছে যারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে কঠোর প্রশাসন চালায় এবং সংকট মোকাবেলায় আপোষ করে না। এই ভাবমূর্তি তাদের শক্তির অন্যতম ভিত্তি এবং এটাকেই বলা হয় বিশ্বাসযোগ্যতা। কিন্তু নিট বিতর্ক এবং পরবর্তী ঘটনা প্রবাহ সেই ভাবমূর্তির উপর চাপ তৈরি করে। বিরোধীরা প্রশ্ন তুলে, যদি পরীক্ষা ব্যবস্থায় এত বড় সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে তার রাজনৈতিক দায় কে নেবে? এই প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। রাজনৈতিকভাবে এটি বিজেপির বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ, তরুণ ভোটারদের মনোভাব। ভারত বিশ্বের সবচেয়ে তরুণ দেশগুলির একটি। প্রতি বছর লক্ষ লক্ষ নতুন ভোটার তালিকায় যুক্ত হন এবং সেটা কোটিও হয়। এই তরুণদের একটি বড় অংশ প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত। কেউ ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছে, কেউ নিচ্ছে এসএসসির জন্য, কেউ রেলওয়ে, কেউ নিট, কেউ জেই। অর্থাৎ শিক্ষা এবং কর্মসংস্থান তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়। যদি এই অংশের মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয় তাহলে সেটি যে কোনো রাজনৈতিক দলের দীর্ঘমেয়াদী উদ্বেগের কারণ হতে পারে। এই কারণে অনেক বিশ্লেষক মনে করেন তরুণ ভোটারদের সঙ্গে নতুন যোগাযোগ গড়ে তোলা এখন বিজেপির অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হতে পারে। তাহলে কি বিজেপির কোনো লাভ হয়নি? রাজনীতি কখনো একরৈখিক নয়। একটি সিদ্ধান্তে একই সঙ্গে ক্ষতি এবং লাভ দুটোই থাকতে পারে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে সরকার একটি বার্তা দেওয়ার সুযোগ পেয়েছে। সেই বার্তা হলো, অভিযোগ এলে সরকার ব্যবস্থা নিতে প্রস্তুত।
যদি আগামী দিনে পরীক্ষা ব্যবস্থা কার্যকর সংস্কার হয়, যদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কমে, যদি নতুন ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরে আসে, তাহলে সরকার বলতে পারবে সংকটের সময় তারা সিদ্ধান্ত নিয়েছিল, অর্থাৎ এই পদত্যাগকে সরকার একটি নতুন সূচনার প্রতীক হিসাবে তুলে ধরতে পারে। এখানেই রাজনীতির জটিলতা। একই ঘটনাকে দুই পক্ষ দুইভাবে ব্যাখ্যা করতে পারে। কংগ্রেস এবং বিরোধী দলগুলির ভূমিকা। এবার আসি বিরোধী শিবিরে। আন্দোলনের শুরু থেকে বিরোধী দলগুলি বিষয়টাকে গুরুত্ব দেয়, সংসদে প্রশ্ন তুলে, সংবাদ মাধ্যমে বক্তব্য দেয়, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে বিরোধী দল তাদের অবস্থান সরকার বিরোধী ব্যাখ্যাকে চাঙ্গা করে তোলার চেষ্টা করে, সরকারকে জবাবদিহি করার জন্য চাপ সৃষ্টি করে। তাদের বক্তব্য ছিল এটি শুধুমাত্র একটি প্রশাসনিক ভুল নয়, এটি একটি নীতিগত ব্যর্থতা। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের মতে আন্দোলনের সূচনা ছাত্রছাত্রীদের ক্ষোভ থেকে হলেও পরে বিভিন্ন রাজনৈতিক দল এই ইস্যুকে নিজেদের রাজনৈতিক বক্তব্যের অংশ হিসাবে ব্যবহার করেছে। এটি গণতন্ত্রে অস্বাভাবিক কিছু নয়। বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক দেশে বড় গণ আন্দোলনের পরে রাজনৈতিক দলগুলি সেই আন্দোলনের দাবিগুলিকে নিজেদের ভাষায় তুলে ধরার চেষ্টা করে। ভারতের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেনি। এই আন্দোলনের সবচেয়ে বড় বিজয়ী কে? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সবচেয়ে বেশি লাভ কার হলো? বিজেপির হয়েছে, কংগ্রেসের হয়েছে, নাকি ছাত্রছাত্রীদের হয়েছে? এই প্রশ্নের উত্তর এত সহজ নয়। যদি পদত্যাগকে একমাত্র সাফল্য ধরা হয়, তাহলে আন্দোলনকারীরা বলতে পারে তাদের একটি প্রধান দাবি পূরণ হয়েছে। যদি রাজনৈতিক লাভের কথা বলা হয়, তাহলে বিরোধী দলগুলি বিষয়টিকে সরকারের বিরুদ্ধে একটি শক্তিশালী ইস্যুতে পরিণত করতে পেরেছে। আর যদি সরকারের দৃষ্টিকোণ থেকে দেখা হয়, তাহলে তারা বলতে পারে যে সংকটের সময় দায়িত্ব নিয়ে পরিবর্তনের পথ বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ এই ঘটনার মূল্যায়ন অনেকটাই নির্ভর করে আপনি কোন দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখছেন। ভারতীয় রাজনীতির জন্য এর দীর্ঘমেয়াদী অর্থ কি? এই আন্দোলন একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, আজকের তরুণ প্রজন্ম আগের প্রজন্মের মতো নয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত হতে পারে, খুব দ্রুত তথ্য ছড়িয়ে দিতে পারে, একটি সামাজিক ইস্যুকেও জাতীয় আলোচনায় পরিণত করতে পারে। এটি শুধু সরকারের জন্য নয়, সমগ্র রাজনৈতিক দলের জন্য একটি নতুন বাস্তবতা। আগামী দিনে শিক্ষা, কর্মসংস্থান, পরীক্ষা এবং স্বচ্ছতা আরো বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে, এবং যে দল এই বিষয়গুলি কার্যকর সমাধান দিতে পারবে, ভবিষ্যৎ রাজনীতিতে তারাই সুবিধাজনক অবস্থানে থাকবে। এই পদত্যাগের বাইরেও যে গল্প কাজ করে, ইতিহাসে কিছু ঘটনা থাকে যেগুলিকে শুধু একটি তারিখ বা একটি সিদ্ধান্ত দিয়ে ব্যাখ্যা করা যায় না। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হয়তো এমনই একটি ঘটনা। এটি শুধু একজন মন্ত্রীর পদত্যাগ নয়, এটি রাষ্ট্র, সমাজ, তরুণ প্রজন্মের সম্পর্ক নিয়ে একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্নটি হলো, জনগণ যখন জবাব চায় তখন গণতন্ত্র কিভাবে তার উত্তর দেয়? হয়তো আগামী কয়েক বছর পর ইতিহাসের বই এই ঘটনার মূল্যায়ন আরো পরিষ্কারভাবে করবে। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা অন্তত এইটুকু বলতে পারি, ভারতের রাজনীতিতে তরুণদের কণ্ঠস্বরকে আর অবহেলা করা সহজ হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাকে কোনো রাজনৈতিক দলের আদর্শগত অংশ হিসাবে পরিগণিত করবেন না। বাস্তবিক সাম্প্রতিক ঘটনা, ইতিহাসের বিষয় তুলে ধরাই হিস্ট্রি আইকিউর প্রধান কাজ। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করেন, ভিডিও দেখেন, কারণ আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইব তাই প্রমাণ করে যে আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে। এই ভিডিওটাও ভালো লাগবে অবশ্যই। কমেন্টের আশায় থাকবো। নমস্কার।